ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য ফার্মার। আমরা বললাম ওই যে তোমার একটা ফ্যাক্টরির মধ্যে ওখানে গিয়ে বললাম যে ভালো একটা ভ্যারাইটি এবং লেটেস্ট টেকনোলজি এবং ভালো ভ্যারাইটি দিলে ডেফিনেটলি ওখানে তার রিকোয়ারমেন্টসও বেশি লাগবে, তার ইনপুটসও বেশি লাগবে, বাট ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য ফার্মার ইজ ভেরি পুয়ার। অর্থাৎ কৃষক যদি খুব গরিব কৃষক হয়, তার যদি সেই ইনপুটগুলি প্রোভাইড করার যদি কোনো ওখানে সামর্থ্য না থাকে, তাহলে তাকে যদি আমি একদম তোমার হাই ইনপুটস ডিমান্ডেড কোনো ক্রপ যদি তার প্যাটার্ন ওখানে সিলেক্ট করি, তাহলে তার পক্ষে কিন্তু এটা বিয়ার করা সম্ভব না। তাহলে এই জাতীয় কথাগুলি কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমাদের কিছু ক্রপস, সুগার কেন, ব্যানানা, অর্চার্ড, অর্থাৎ আমরা যেগুলি তোমার হাই ভ্যালুড ক্রপ যেগুলি আছে, সেই ক্রপগুলি যদি চাষবাস করতে যাই তাহলে কিন্তু তার বেশি ইনপুটস এর দরকার পড়ে। তা আমার সিলেক্ট করতে হবে, খেয়াল রাখতে হবে যে কোন ফার্মারটার জন্য আমি সেই প্যাটার্নটা দিচ্ছি এবং সেই বেসিসে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কিরকম, এটার উপর বেসিস করে যদি প্যাটার্ন দিই তাহলে তার পক্ষে সেটা ফলো করা সম্ভব। নাম্বার 2 দেখো যেটা আছে যে কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট। আমরা ক্রপ করলাম, ওখানে সাফিসিয়েন্ট ক্রপস হওয়ার পর সেই ক্রপসটা যদি সে সেল করতে না পারি, তাহলে কিন্তু তার রিটার্ন ওখানে আসবে না, যতই হাই ভ্যালুড ক্রপ হয়, কিন্তু সে এটা বিক্রি করতে না পারলে তার কিন্তু মনিটারি ক্যাশ তার এখানে আসবে না। আমরা দেখি অনেক এলাকাতে একদম তোমার সিটি এরিয়াগুলিতে কোনো একটা ক্রপসের একটা প্রোডাক্টসের ডিমান্ড অনেক বেশি, 100 টাকা কেজি যদি হয়, কিন্তু প্রডিউসার লেভেলে যেটা সেটা দেখা যায় সে 5 টাকা 10 টাকা কেজি অনেক সময় বিক্রি করে। কারণ একেবারে রিমোট এরিয়া হলে তার সেই কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস গুলি যদি না থাকে, তাহলে কিন্তু সে ওখানে রিটার্ন পাবে না। সে হলো তার ইনপুটস দেওয়ার তার ক্ষমতা আছে, ধনী কৃষক, তাকে বললা যে এই জিনিস দিলে অন্য জায়গায় যেখানে 5 টন ফলন হয়, এইগুলি দিলে তুমি 60 টন ফলন পাবা, সে সবই দিল, 60 টন ফলন হলো, বাট এটার মার্কেট নাই, বিক্রি করতে পারতেছে না সে কমিউনিকেশন ফেসিলিটিস এর অভাবে। সিটি এরিয়াতে তার বিশাল মার্কেট আছে, বাট তার ওখানে কমিউনিকেশনের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। তাহলে পেরিশেবল ক্রপ যদি হয় তাহলে সেগুলো আরো বেশি তোমার নষ্ট হয়ে যাবে। ভেজিটেবলস ক্রপস, ফ্রুট ক্রপস যেগুলি থাকে না বেশি সময়, এই জাতীয় ফসলগুলি তোমার তাইলে সে ওখানে লস হয়ে যাবে, এই ফসলগুলি তখন ওখানে দিব না। নাম্বার 3 দেখো আছে মার্কেট ফেসিলিটি, যেটা বললাম। তো মার্কেট ফেসিলিটিজ অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট ডিমান্ড অনেক সময় অনেকটা ক্রপসের ওখানে থাকে, মার্কেট অ্যাভেলেবিলিটিতে আছে, অ্যাভেলেবল মার্কেট, লোকাল মার্কেট যদি তার কাছে অ্যাভেলেবল হয় এবং সেই মার্কেটে যদি সেই প্রোডাক্টসটা ডিমান্ড থাকে, তখনই মাত্র ওখানে ওই ফসলটা দিলে কৃষক তার থেকে তার রিটার্ন ওখানে পাবে। যেমন ওখানে বলছে অনেক এলাকাতে আমরা দেখি অনেক প্রোডাক্ট সে কৃষক হারভেস্ট করে না, হারভেস্ট না করে সে ওখানে ড্যামেজ করে দেয়। কিসের জন্য ড্যামেজ করে? যদি এটাকে সে হারভেস্ট করে ওখানে বিক্রি করতে যায়, যেই পরিমাণ খরচ হবে সেই পরিমাণ তার ওখানে রিটার্ন আসবে না, সেই কারণেই সে দেখা যায় এটাকে স্পয়েল করে দেয়। তো এই জিনিসগুলো ওখানে খেয়াল করতে হবে। ফুড হেভি, আমি একটা ফসল করলাম, অনেক ডিমান্ডেবল ফসল, তার অনেক নিউট্রিশাস ক্যাপাসিটি আছে। যেমন ধরো আমি যেই ফসলটা নিয়ে এখন কাজ করতেছি, কিনোয়া, হাইলি নিউট্রিশাস ক্রপ, ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক ডিমান্ড, এটাকে সুপার ক্রপ বলা হয়, কারণ তার নিউট্রিশনাল কোয়ালিটি গুলি অনেক বেটার, তার একদম কমপ্লিট প্রোটিন বলা হয় তাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গুলি আছে। বাট বাংলাদেশে এটার কিন্তু তেমন কোনো মার্কেট নাই। তাহলে তুমি সেটাকে করার পর এটা বাজারে নিলা, কেউ ওখানে কিনলো না, তাহলে কিন্তু কারণ কিনলো না কি কারণে, মানুষজন সেটা জানে না, এটার ফুড হ্যাবিট কিভাবে খায়, কি করতে হয়, কি উপকারে আসবে, সেই জিনিসগুলি হ্যাবিচুয়েটেড হবে না। যতক্ষণ না হয় ততক্ষণ এটা না দেওয়াই ভালো প্যাটার্নে। যেমন এক সময় ছিল হুইট কৃষক করতো না, কারণ এটার কনজাম্পশন জানা ছিল না, বাট এখন কিন্তু হুইট কিভাবে খেতে হবে সেটা কিন্তু তার কনজিউমারকে বলে দিতে হয় না। সরি, এরকম আরেকটা দেখো, অ্যাটিটিউড এন্ড এডুকেশন অফ দ্য ফার্মার। ফার্মারের অ্যাটিটিউড এবং তার এডুকেশন লেভেলটাও কিন্তু এখানে কিছুটা কাজ করে। আমরা জানি যে ফার্মারকে আমরা ওই যে একদম লেগার্ডস হিসাবে, আর্লি অ্যাডাপ্টার, লেট অ্যাডাপ্টার, ইনোভেটর এবং লেগার্ডসও আছে। তো এমন যদি ফার্মার হয় যে ফার্মার লেগার্ডস টাইপের এবং সে কোনো টেকনোলজি নতুন করে নিতে যাচ্ছে না, তো তাকে যদি তুমি সেই টেকনোলজি ইম্পোজ করতে যাও তাহলে সে কিন্তু এটা অনেক সাকসেসফুল হবে না, সেই প্যাটার্ন। সো তোমার একেবারে ইনোভেটর টাইপের নতুন কোনো টেকনোলজি থাকলে ইনোভেটর টাইপের যে ফার্মার আছে তাদেরকে তোমার ওখানে সিলেক্ট করতে হবে, সো দ্যাট দে ক্যান ইজিলি অ্যাকসেপ্ট ইউর টেকনোলজি। তারপর স্টোরিং ফ্যাসিলিটিস বলা হচ্ছে, কোন কোন ফসল আমাদের এখানে আছে, যেমন ধরো অনেক ফসলই আমরা দেখি সিজনে সেই জিনিসগুলি, যদি পটেটোর কথাই ওখানে বলো, পটেটো যদি আমরা
হারভেস্ট করে ওখান থেকে এনে নরমাল টেম্পারেচারে রেখে দেই, তাহলে তার টেম্পারেচার বেড়ে গেলে তার স্প্রাউটেড হয়ে যায়। এবং এই কারণে তাকে কুল টেম্পারেচারে ওখানে রাখতে হয়। এবং সেই স্টোরেজ ফ্যাসিলিটিস গুলি কিন্তু বাংলাদেশে নাই সেই পরিমাণে। এবং এই কারণে আমাদের পেরিশেবল অন্য যেমন টমেটো বলো, টমেটো, আম বা ফ্রুটস ক্রপস গুলি যেগুলি আছে প্রচুর বাংলাদেশে আনারস হয়, আম হয়, কাঁঠাল হয়, টমেটো, এই জাতীয় যেই ফসলগুলি দীর্ঘ দিন যদি তাকে একদম কোয়ালিটি তাকে একদম অ্যাজ ইট ইজ করে যদি আমাদের স্টোর করে রেখে দিতে পারতাম, তাহলে সারা বছর সেগুলি ইউটিলাইজ করতে পারলে কিন্তু এগুলি ডিমান্ডও থাকতো ভালো এবং এগুলি প্রাইসও কিন্তু পাওয়া যেত। সেই পরিমাণে কিন্তু ফ্যাসিলিটিজ ওখানে নাই। সো যেখানে ওই স্টোরেজ ফ্যাসিলিটিজ আছে সেই জায়গাতেই আমরা সেই ক্রপটা করতে চেষ্টা করব। মানিকগঞ্জ এরিয়াতে একবার আমি গিয়ে দেখলাম ওখানে উইন্টারে একদম ম্যাক্সিমাম কৃষক ওখানে একটা এরিয়াই আছে, সেই এরিয়াতে শুধু ক্যারট, গাজর করতে ফিল গাজর করতেছে। গাজর কিন্তু একটা পেরিশেবল ক্রপস, এটা কিন্তু লং টার্ম ওখানে থাকে না। বাট এটার জন্য যদি কোনো এরকম কোল্ড স্টোরেজ ওখানে থাকতো, ইদানিং খুব অল্প স্বল্প করে উঠতেছে, তাহলে কিন্তু সেই ফার্মার এটাকে দীর্ঘদিন ব্যাপী তাকে ইউটিলাইজ করতে পারতো এবং তার রিটার্নটা সে ওখানে ভালো পেত। প্রোডাকশন ইনপুটস এন্ড প্রাইস। প্রোডাকশন ইনপুটস, তার ইনপুটস গুলি কি? ইনপুটস হতে পারে সিড, ইনপুটস হতে পারে তার ফার্টিলাইজার, ইনপুটস হতে পারে তার ইরিগেশন ওয়াটার। যেমন ধরো আমরা বড় রাইস যদি করতে চাই তাহলে আমরা জানি যে ওখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওখানে ইউজ করতে হয়। ড্রাই সিজনে বড়টা বাংলাদেশে হয় এবং সেই পানিটা পুরাটাই আন্ডারগ্রাউন্ড থেকে নিতে হয়। তো যেখানে ডিপ টিউবওয়েলের ফ্যাসিলিটিস নাই, সেখানে আমি বড় ধান করতে চাইলে আমি শ্যালো রুটেড দিয়ে বা বাইরে থেকে সামান্য তোমার সারফেস ওয়াটার থেকে দিয়ে আমি ওখানে কি বলে বড় রাইস কাল্টিভেশন করতে পারবো না। একইভাবে ধরো তার ইনপুট যেটা, যেই সময়টাতে পটেটো হয়, পটেটো জানি তার অনেক ফার্টিলাইজার ওখানে, সিডটাও কিন্তু তার একটা ইনপুটস। তো আমি যদি সিড যদি ওখানে ওই সময়টাতে যে সময় পটেটো লাগানো হবে সেই সময়টাতেই যদি আনি, তাহলেই কিন্তু আমার ওখানে লাভজনক ওখানে হবে। আমি 3 মাস 4 মাস আগে সিড এনে রাখলি, এটাকে কোল্ড স্টোরেজ রাখতে গেলে ওখানে আমার এডিশনাল ইনভেস্ট লাগবে। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি যদি না থাকে তাহলে সেটা সিডের কোয়ালিটিটা ওখানে ডিটেরিওরেট করবে। আবার ব্যবসায়ীরাও সেটাই কিন্তু করে, তার যে ইনপুটস যেটা সে এই সময়ে যদি আনে, যেই সময়টা তার ডিমান্ড মার্কেটে থাকবে, তাহলেই কিন্তু তার ওখানে তার প্রফিট ওখানে বেশি হবে। সেইভাবে আমার খেয়াল রাখতে হবে যে কোন ফসলটা কোন সময়ে করতে হয় এবং এই ফসলটা করতে গেলে তার ইনপুটস গুলি কি কি লাগবে এবং সেই ইনপুটস এর অ্যাভেলেবিলিটিটা যদি ওখানে থাকে তাহলেই মাত্র সম্ভব, আদারওয়াইজ তার ওখানে সেই বেনিফিটটা সে পাবে না। মেকানাইজেশন ফ্যাসিলিটিস, আমাদের দেশে বেশিরভাগ ল্যান্ড গুলি হলো একদম ফ্র্যাগমেন্টেড, ছোট ছোট ল্যান্ড। যেমন আমরা জানি যে অনেক ডিভাইস এখন হারভেস্টিং ডিভাইস, কম্বাইন হারভেস্টার ডেভেলপড হয়েছে। আমরা রাইস যদি ট্রান্সপ্ল্যান্ট করি, রাইস ট্রান্সপ্ল্যান্টার বের হয়েছে। সো এই জাতীয় যে ডিভাইসগুলি ট্রাক্টর দিয়ে যদি আমরা ল্যান্ড প্রিপারেশন করি, সেই ডিভাইস বের হয়েছে। বাট ডিউ টু ফ্র্যাগনেন্ট ল্যান্ড, একেবারে ছোট্ট ছোট আমাদের জমি, সেই জমিতে কিন্তু সেই জিনিসগুলি ওখানে ইউজ করা যায় না। এই কারণে যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু হিউম্যান লেবার যে কস্টটা সে কস্ট অনেকাংশে কমে যেত। দেখা যায় আমরা রাইস ট্রান্সপ্ল্যান্টার এক্সটেনশন ওয়ার্কাররা রিসার্চের যদি টেকনোলজি জেনারেশন হয় এবং এক্সটেনশন যদি সেই টেকনোলজিটাকে টাইমলি যদি ডিসমিনেট করি এবং গভর্নমেন্ট যদি ফেভারেবল কোনো পলিসি থাকে, যেমন ধরো এখন আমাদের ইনপুটস এর মধ্যে যেমন ফার্টিলাইজারের মধ্যে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্ট ওখানে সাবসিডি দিচ্ছে। সো এই ফেভারেবল সাইটটা যদি গভর্নমেন্টের ওখানে না থাকতো তাহলে কিন্তু ফার্মার্সের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যেত, তাহলে কনজিউমারদেরও বেশি টাকায় কিনতে হতো এবং ফার্মার প্রফিটটা কিন্তু সেভাবে সে ওখান থেকে পেত না। তারপরে যেটা আছে সেটা ন্যাচারাল ক্যালামিটিজ, আমরা সবকিছু প্রপারলি করলাম, এভরিথিং ঠিকঠাক আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের যে ন্যাচারাল ক্যালামিটিজ যেগুলি আছে সেগুলির উপর আমার হাত নাই। কোন দিন ঘূর্ণিঝড় হবে, কখন ওখানে বন্যা হয়ে আমার ফসল নষ্ট হয়ে যাবে, সেই জিনিসগুলি আনসার্টেইন ওখানে থাকে এবং এইগুলির জন্যই কিছু ইন্স্যুরেন্সের সেই কথা ওখানে চলে আসে। তো এই জিনিসগুলি এবং কিছু কিছুই থাকে, যেমন ওখানে বলা আছে দেখো সাউথ বেঙ্গল ইজ গুড ফর কোকোনাট, কারণ লম্বা কোকোনাট গাছ হয়, যতই স্টর্ম হয় সেই স্টর্মে কিন্তু কোকোনাট গাছকে কিন্তু ভাঙতে পারে না। ব্যাটেল নাট as well as not good for mango, ওইদিকে আমরা ম্যাঙ্গো ওখানে বড় একটা হয় না, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ব্যানানা, পাপায়া এগুলি সাউথ বেঙ্গলে হয় না। আবার ফ্লাডেড এরিয়াতে কিন্তু গুড ফর জুট কাল্টিভেশন, কুদ জুট, সেই জুট যদি কর্কোরাস ক্যাপসুলারিজ ওখানে করি এবং যদি পানি ওখানে বিশেষ করে যে সময়টা তার স্টিপিং এবং গ্রেটিং যেটা করব সেই সময়টাতে যদি পানি থাকে, তাহলেই মাত্র ওখান থেকে সম্ভব ওখানে কোয়ালিটি প্রোডাক্টস ওখান থেকে বের করে আনা, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল।
এই জিনিসগুলি গেল আমাদের সোসিও ইকোনমিক ফ্যাক্টর। তাহলে আমরা তিনটা ফ্যাক্টর, ওয়েদার ফ্যাক্টর, সয়েল ফ্যাক্টর, সোসিও ইকোনমিক ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলি কিভাবে একটা এলাকার ক্রপিং প্যাটার্নের সাকসেসফুলনেসটা ডিপেন্ড করে এই ফ্যাক্টর গুলির উপর, সেইটা সম্বন্ধে আমরা ওখানে কিছুটা ধারণা পেলাম। এবার আসো, বলা আছে যে মেজর ক্রপিং প্যাটার্ন অফ বাংলাদেশ। মেজর ক্রপিং প্যাটার্ন অফ বাংলাদেশ বলতে গিয়ে ওখানে দেখো আমি একদম ট্র্যাডিশনাল অনেক আগের ব্রেমার নামক একজন ভদ্রলোক আছে, সেই ব্রেমার ভদ্রলোক একটা সার্ভে করেছিল বাংলাদেশে, সেটাকে এগ্রিকালচারাল সেন্সাস বলা হয়, কৃষি জরিপ। সেই কৃষি জরিপ সে করেছিল একদম ওভারঅল বাংলাদেশকে ঘিরে, এবং এখন পর্যন্ত তার সেই যে সেন্সাসটা, সেই সেন্সাসটাকে কিন্তু ধরা হয় যে বেস্ট সেন্সাস অফ দ্য কান্ট্রি টিল নাও। এটা দেখো 1978 বলা আছে ওখানে। এই যে 1978 এ সে যে সেন্সাসটা করেছে, সেই সেন্সাসটাকেই আমি এখানে এখনো তোমাদেরকে ওখানে দেখানোর জন্য নিয়ে আসছি। উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো এই, একেবারে রুট লেভেল পর্যন্ত গিয়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে এই 78 এই সেন্সাসটা করা হয়েছিল, এবং এইটা এখন পর্যন্ত এটার অ্যাকসেপ্টেবিলিটি যেটা, এটা অনেক বেশি কম্পেয়ার টু দ্যাট অফ আদার সেন্সাস। ধরো পার্টিকুলার কোন একটা এলাকায় এটার উপর বেসিস করে সে বাংলাদেশকে কয়টা, দেখো ওখানে 4টা, এখানে আরো আছে যেটা তার দেখো কাজ করতেছে না কেন ঠিকঠাক মতো, সরি। স্ক্রিন শেয়ার ভালো করে কাজ করতেছে না কেন জানি। এই যে আছে 9টা, মোট 9টা ভাগে ভাগ করেছে বাংলাদেশের এই ব্রেমার যেটা করেছিল, বাংলাদেশের টোটাল ল্যান্ডকে সে 9টা ক্যাটাগরিতে ভাগ করেছিল, এবং এই তার ভাগটা ছিল টপোগ্রাফি, ল্যান্ড টাইপ এবং ক্রপিং প্যাটার্নের উপর বেসিস করে, এবং এরিয়া ভাগ করা ছিল যে বাংলাদেশের কোন কোন এরিয়াগুলিকে নিয়ে সে এই ভাগটা করেছে, এবং প্রত্যেকটা ভাগের জন্য সে মেজর কিছু ক্রপিং প্যাটার্ন ওখানে উল্লেখ করে দিয়ে গেছিল। এটাকে কেন আমরা দিলাম, ওই যে বললাম যে এত 78 থেকে শুরু করে আজকে কত, ওখানে 20-22 আর এখানে 20-42 বছর, 42 বছর আগের সেন্সাস। তারপরেও এখন পর্যন্ত দেখা যায় আমরা ওইটাকেই প্লাস মাইনাস করে 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 চলছি মেজর ভাবে, এইভাবে একেবারে রুট লেভেল পর্যন্ত গিয়ে এইটার সমকক্ষ কোন সেন্সাস এখন পর্যন্ত বাংলাদেশে সেভাবে হয়নি। তো এই সেন্সাসটাতে গিয়ে সরি, আমি একটু ক্লাসে পরে একটু কথা বলি, হ্যাঁ স্যার। এরকম সেন্সাস করতে মিনিমাম কত বছর লাগে? ওরে বাবা, বেশ অনেক সময় লাগে, তোমার 1 বছর 2 বছর বা 3 বছরও লেগে যেতে পারে। টোটাল একদম রুট লেভেলে গিয়ে সারা দেশকে ওখানে ভাগ করা হয়, এবং সেই ভাগ করে মনে করো প্রত্যেকটা ফার্মারের প্রত্যেকটা এরিয়াতে, যেমন একেবারে ইচ ফার্মার দেওয়ার দরকার নাই, বাট আমরা যেটা ওই যে তোমাদের ওখানে পড়াবো স্যাম্পলিং যেটা করা হয়, রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, অ্যাকসেপ্টেবল রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল যেটা করা, সেটাকে করে অনেক করতে হয়, সেটা এরকম ছিল। একদম ব্লক সুপারভাইজার, ওই সময় প্রত্যেকটা ব্লক সুপারভাইজারকে কাজে লাগানো হয়েছিল। তোমরা কিন্তু এখন তোমাদের সারা দেশে তোমরা ওখানে আছো, কিন্তু তোমার এলাকার ব্লক সুপারভাইজার যারা গ্রাম এরিয়াতে আছো, তোমাদের এলাকার ব্লক সুপারভাইজারকে অনেকে কিন্তু এখনো চিনেও না, কৃষকরা কিন্তু চিনেও না, বাট প্রত্যেকটা ব্লক সুপারভাইজারের জন্য একটা নির্দিষ্ট এরিয়া, এখন তো তার এই যে SAAO আর কি, যে ডেজিগনেশনটা, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, তো এইভাবে তাদের মাধ্যমে সেটা করা হয়েছে। এখনো হচ্ছে যেটা হয়, ওই যে তাদের মাধ্যমেই আসে, ওইটা থেকে এই প্লাস মাইনাস ধরে 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 ওখানে এটা আপডেটেড হচ্ছে। সো আমার এইটা দেখানোর উদ্দেশ্য হলো, এখানে দেখো 9টা ভাগে ভাগ করা হয়েছে, একেবারে হাইল্যান্ড, তারপরে এই 1 এবং 2, দুইটার মধ্যে দেখো হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ড, 2 এর মধ্যে হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ড, বাট তার এরিয়া কিন্তু ডিফারেন্ট। কিসের জন্য সেই ডিফারেন্টটা? কারণ তার ক্রপিং প্যাটার্ন গুলি ডিফারেন্ট। এইরকম সে একেবারে নির্দিষ্ট কিছু প্যাটার্ন, মেজর প্যাটার্ন, এক একটা এলাকাতে যে কৃষকরা কিন্তু অনেক ধরনের ফসল করে, তো এখানে যেগুলিকে হাইলাইট করা হয়েছে সেগুলো হলো মেজর প্যাটার্ন অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। এরকম যেটা দেখো হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ড,
সেটা হলো একেবারে তোমার ফ্ল্যাট প্লেনের উপরে যেই ল্যান্ডগুলি আছে তোমার, সেই ল্যান্ডগুলি সেটা দেখো কোন কোন এলাকা আছে, বারিন ট্র্যাক্ট এন্ড আদার হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ড এরিয়াজ অফ বাংলাদেশ। তারপরে গিয়ে এখানে দেখো তার এই হাই এবং মিডিয়াম হাইল্যান্ড প্রথম রেঞ্জটাতে কোন কোন তার প্যাটার্ন আছে, আউশ রবি ক্রপস একটা প্যাটার্ন, জুট রবি ক্রপস আর একটা প্যাটার্ন, মেস্তাপাট রবি ক্রপস, গ্রাউন্ডনাট রবি ক্রপস, আউশ গ্রাউন্ডনাট, খরিফ ভেজিটেবলস রবি ক্রপস অথবা সুগার কিন, এবং আউশ মেস্তাপাট ফেলো সব কটাতেই দেখো দুইটা ফসল ম্যাক্সিমাম, এর বেশি ফসল নাই। কারণ ওই সময়টায় বাংলাদেশের 3টা ফসল খুব কম এলাকাতেই ওখানে ছিল। বাট যখন এই হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ডটা যখন এই ল্যান্ডটাতে আসলো, যে তিস্তা ফ্ল্যাট প্লেন, ব্রহ্মপুত্র হাই ফ্ল্যাট প্লেন, ভোলা, নর্থ ইস্টার্ন পার্টস অফ বরিশাল, চিটাগাং, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ এন্ড পার্টস অফ মধুপুর, এই বেলটার এইটার মধ্যে যেটা হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ড আছে, এখানে কিন্তু ক্রপ দেখো ডিফারেন্ট। এখানে আউশ, টিয়ামন, ফেলো, জুট, টিয়ামন, ফেলো, আউশ অথবা জুট, টিয়ামন এবং রবি ক্রপস 3টা ফসলও কিন্তু ওখানে চলে আসতেছে। খরিফ তিল, টিয়ামন, ফেলো, দিজ আর দ্য মেজর ক্রপিং প্যাটার্ন অফ দ্যাট এরিয়া। তারপরে যদি আমরা আসি মিডিয়াম হাইল্যান্ড এন্ড মিডিয়াম লোল্যান্ড, হাইল্যান্ড না হয়ে এখানে মিডিয়াম লোল্যান্ড আসলো, এরিয়াগুলি কোথায়, ওই বারিন ট্র্যাক্টর কিছু এরিয়া, নোয়াখালী চরলেন, কোস্টাল প্লেন অফ খুলনা, নর্দার্ন সাইড অফ দিনাজপুর এন্ড ইস্টার্ন সাইড অফ যশোর, এই এলাকাগুলির জন্য ক্রপিং প্যাটার্ন কি একটু লোল্যান্ড, যেহেতু সেখানে টিয়ামন এবং রবি ক্রপস, ফেলো, টিয়ামন, রবি ক্রপস, এই ধরনের প্যাটার্ন গুলি হলো মেজর প্যাটার্ন। মিডিয়াম লোল্যান্ড যেটা আরেকটু নিচু যেটা ল্যান্ড, ফ্লাড ওয়াটার রিমেইনস ইন নরমাল হাই, নরমাল রেঞ্জের মধ্যে থাকে, একদম মেজর কোনো সমস্যা না ফ্লাড ওয়াটার। এই এরিয়াগুলি কোনটা দেখো, দেখো ব্রহ্মপুত্র, যমুনা, গেঞ্জিস, পদ্মা, মেঘনা ফ্লাড প্লেন, বগুড়া, পাবনা, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এন্ড কুমিল্লা লোয়াল প্লেনল্যান্ডস, এই এরিয়াগুলির মেজর এই দেখো, ওই যে আউশের সাথে বিয়ামন, ওই যে যেটা বলছিলাম ডিপ ওয়াটার এরিয়াগুলি কিছুটা ওখানে পড়ে যায়, মিডিয়াম লোল্যান্ড যেহেতু আছে ওখানে, তাহলে ওখানে ওই যে আউশের সাথে ব্রডকাস্ট এমন মিক্সচার করে ওখানে ফেলা হয় কিছু এলাকা, আর রবি সিজন ওখানে রবি ক্রপস থাকে, আউশ, বিয়ামন, ফেলো, জুট, রবি ক্রপস, জুট এন্ড বিয়ামন এবং রবি ক্রপস, এই প্যাটার্ন গুলি হলো ওখানকার ইম্পর্টেন্ট প্যাটার্ন। তারপরে যদি আমরা তারপরের ল্যান্ড টাইপে যাই, দেখো লোল্যান্ড আরেকটু নিচু, নর্মাল ফ্লাড, যেখানে ফ্লাড ওয়াটার রিসাইড করে, এটার জন্য ডান দিকের দেখো কিছু এরিয়া ওখানে বলা আছে, এবং সেই এরিয়াগুলির জন্য কিছু মেজর ক্রপিং প্যাটার্ন বলা আছে। এইভাবে ভেরি লোল্যান্ড, মিডিয়াম হাই এন্ড হাইল্যান্ড এবং একেবারে হাইল্যান্ড শুধু হিল এরিয়াতে, এবং হিল ছাড়া বাকি যে এরিয়াতে আছে সেই এরিয়াগুলির মধ্যে। সো আমি এখানে তোমাদের যদি এটা দেই, সেখানে পরীক্ষায় প্রশ্ন থাকলে একেবারে পার্টিকুলার যে কোন কোন এলাকাগুলিকে নিয়ে কোন ল্যান্ডটা, এই ডিটেইলড এই জিনিসগুলি, এগুলো মুখস্থ বিদ্যার কোনো কিছু দরকার নেই। এখানে একটু মাথায় রাখো যে ব্রেমারের যে সেন্সাসটা হয়েছিল, সেই সেন্সাসটা বাংলাদেশকে সে কয়টা ভাগে ভাগ করা হয়েছিল, 9টা ভাগে। এই ভাগগুলির নাম ম্যাক্সিমাম তোমাদের মনে রাখতে হবে, এবং নামগুলি আসলে কিছু কিছু ল্যান্ড আছে যেই ল্যান্ডগুলির জন্য অন্য কোনো ক্রপ কিন্তু ওখানে দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন ধরো ওখানে যে হাইল্যান্ড, একেবারে হিলি এরিয়াতে যেটা 8 নম্বরে, যেটা মেইনলি হিল ট্রাক্টের যে এরিয়া, সেই এরিয়াতে তখন কি হতো, শুধু জুম কাল্টিভেশন হতো। জুম কাল্টিভেশনটা কি, ওই যে একাধিক ফসলের বীজ একত্রে মিক্সচার করি, যখন ওই যে রেনি সিজনটার জাস্ট আগে দিয়ে যখন একটু ইনিশিয়াল বৃষ্টি হতো, সয়েলটাতে কিছুটা ময়েশ্চার অ্যাভেলেবল হতো, সেই সময়টাই এগুলি ডিপলিং করে করে ওখানে লাগিয়ে দিত। সেই কাল্টিভেশনটাই মাত্র কনফাইন্ড ছিল ওখানে, আর কিচ্ছু ছিল না। সো যদি তোমাকে এখানে বলা হয় যে হিলি এরিয়ার যে ক্রপিং প্যাটার্নটা ব্রেমার উল্লেখ করেছিল, সেই প্যাটার্নটার নাম কি এবং এখানকার ইম্পর্টেন্ট ক্রপ কি বা ক্রপিং প্যাটার্নটা কি, সেটা কিন্তু দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। ঠিক একইভাবে একেবারে যেটা তোমার ভেরি লোল্যান্ড যেটা বলা আছে, ওখানে দেখো 6 নম্বরে যেটা একেবারে হাওর এলাকা, যেটা সে হাওর এলাকায় অন্য কোনো ফসল ওখানে করার কোনো সুযোগ নাই, এবং হাওর এরিয়া সারা দেশে কোথাও নাই। সিলেটের ঝিল, বিল, রিভার এরিয়া, খাল এরিয়া, যেটা সিলেট, কিশোরগঞ্জ, ফরিদপুর, গ্রেটার সিলেট আর কি, যেটা পাবনা, নোয়াখালী, রাজশাহী, এইসব যে এরিয়া ভেরি লোল্যান্ড, ওখানকার জন্য ফসল কি, ওখানে দেখো ফসলের মধ্যে আছে বোরো ফেলো। একটাই মাত্র ফসল রবি সিজনে বা বোরো সিজনে করা হয়, সেটা হলো বোরো রাইস। আর বাকি সময়টা ওখানে জমি ফেলো থাকে কিসের জন্য, ডিউ টু এক্সেস ওয়াটার। ওই এক্সেস ওয়াটারের জন্য ওখানে কোনো ফলন করতে পারেন না, ফসল করতে পারেন না। তো এই ধরনের একদম স্পেসিফিক যে ল্যান্ডগুলি আছে, একেবারে হাইল্যান্ড অথবা একেবারে লোল্যান্ড, সেই ল্যান্ডগুলিতে কি
কোন এরিয়াগুলিকে নিয়ে সেই ল্যান্ডগুলি এবং ওই এরিয়ার মেজর ক্রপিং প্যাটার্ন কি, সেই ধরনের যেমন প্রশ্ন থাকতে পারে, ঠিক একইভাবে সেই ক্রপিং প্যাটার্নটাকে ডেভেলপ করার কোনো পদ্ধতি ওখানে আছে কিনা, ইজ দেয়ার এনি স্কোপ টু ইমপ্রুভ দ্যাট ক্রপিং প্যাটার্ন। তাহলে এইটাকে ডেভেলপ করার কোনো পদ্ধতি আছে কিনা সেইটাই এখন এখানে দেখাচ্ছি ওখানে, যে বাংলাদেশের ওই ব্রেমারেই ওখানে ওই সময়টা 78-এই বলে গেছে, যেটার কিছুটা এক্সিস্টেন্স এখন আমরা ওখানে দেখতে পাই। যেমন সে দেখো, ওই যে আমি যেই দুইটার জন্য মেইনলি বললাম, 6 নম্বরে ভেরি লোল্যান্ড, যেটা হাওর এরিয়ার জন্য ওখানে বলেছিলাম, সেই জায়গায় দেখো ওখানে বলা আছে কি বোরো লোকালের জায়গায় ওখানে আমরা হাইল্ডিং বোরো ওখানে লাগাতে পারি। কারণ লোকাল বোরো আগে এক সময় হয়তো টেপি বোরো, খইয়া বোরো এই ধরনের কিছু নাম ছিল, তোমাদের পড়ুয়ানি ওখানে আমরা পড়িয়েছি ওখানে ভ্যারাইটি গুলির নাম। বাট এখন কিন্তু সেই এরিয়াতে ভ্যারাইটি আসছে, ব্রিধান 29 মেগা ভ্যারাইটি এক সময় ওখানে ছিল। বাট ইদানিং আরো কিছু প্রচেষ্টা হচ্ছে যে ওই সময়টাতে শুধু একটা ধানে কনফাইন না থেকে ওই ধানটাও কিন্তু ফ্ল্যাশ ফ্লাড দ্বারা এফেক্টেড হয়। সো এই ভ্যারাইটিকে যদি 29 কে আমরা রিপ্লেস করতে পারি কিনা শর্ট ডিউরেশনের অন্য কোনো ভ্যারাইটি দ্বারা, এই রকমের বেশ কিছু ভ্যারাইটি কিন্তু বাই দিস টাইম ডেভেলপ হয়ে গেছে। ইভেন আমরা যদি ব্রিধান 28ও যদি বলি, 29 থেকে কমপক্ষে 10 থেকে 15 দিন আগে পাকি 28, ফলনটা একটু কম হবে 29 কে, কিন্তু যেহেতু ফ্ল্যাশ ফ্লাডের একটা ভয় ওখানে থেকে যায়, এই ফ্ল্যাশ ফ্লাডকে ইজিলি ওভারকাম করে কিন্তু ওখান থেকে 28 কিন্তু ওখানে করা যায়। ঠিক একইভাবে যদি আরো শর্ট ডিউরেশনের কোনো ক্রপস ওখানে আমরা ওখানে ইনক্লুড করতে যাই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কতগুলি টেকনোলজি ডেভেলপ করেছে হাওরের রাখার জন্য, এবং তারা বেশ কিছু শর্ট ডিউরেশনের বেশ কিছু ক্রপস দিয়ে একাধিক ফসলের তোমার ইনক্লুশনও কিন্তু ওখানে সেই এরিয়াগুলির জন্য তারা সাজেস্ট করেছে। ঠিক একইভাবে আমরা 8 নম্বরে যেটা বলেছিলাম, দেখো ওখানে শুধু জুম কাল্টিভেশন ছিল, এবং জুম কাল্টিভেশন গুলি ছিল কি একেবারেই ওই হিলি এরিয়ার কিছু ট্র্যাডিশনাল ভ্যারাইটি ছিল, সেই ভ্যারাইটি দিয়েই কিন্তু তারা ওখানে যেত। সো এখন সেই ট্র্যাডিশনাল ভ্যারাইটি গুলিকে রিপ্লেস করা যাচ্ছে কিছু হাই ইল্ডিং ভ্যারাইটি দ্বারা, তাহলে তার ফলনটা বেশি হবে। ঠিক একইভাবে এখন দেখো, এক সময় বলা হতো যে বাংলাদেশে শুধু নর্দার্ন এরিয়া, রাজশাহী বা চাপাই ওই এরিয়া থেকে ম্যাঙ্গো যেটা ওখানকার প্রধান ফসল, সেই ম্যাঙ্গো সারা দেশে ওখানে সাপ্লাই হবে, এবং লোকজন ওখানে সেই ম্যাঙ্গো তোমার কনজিউম করতো তার এই আমের সিজনটাতে, এবং ম্যাক্সিমাম আমটা কিন্তু ওখানে নর্দার্ন রিজিয়ন থেকে ওখানে আসতো। বাট এখন এই হিলি এরিয়ার মোস্ট অফ দা হিলস আর নাও কভার্ড বাই অর্চার্ড, এবং সেই অর্চার্ড গুলিকে যদি আমরা বলি কোন অর্চার্ড, ম্যাক্সিমাম বাই ম্যাঙ্গো, লিচি, ব্যানানা এই জাতীয় তোমার ফ্রুট ক্রপস গুলি দ্বারা, ইভেন পাইনাপল সেগুলি দ্বারা কিন্তু ওখানে, ইভেন মাল্টা এই তোমার ক্রপস গুলি দ্বারা কিন্তু ওখানে ম্যাক্সিমাম হিল এখন একেবারে ফেলো হিল কিন্তু পাওয়া ভেরি ডিফিকাল্ট, এবং এই জুম কাল্টিভেশনের হিল পাওয়াও কিন্তু এখন অনেক ডিফিকাল্ট। তাহলে এখন এইগুলিকে কিন্তু ওই সময় সে বলে গেছে 78-এই কিন্তু সে ওখানে সাজেশন দিয়ে গেছে যে ওখানে এটাকে আমরা রিপ্লেস করতে পারি আমরা অর্চার্ড দ্বারা। সো সেই অর্চার্ডটা কিন্তু প্রেজেন্টলি এখানে আমরা ওখানে দেখতেছি যে ওখানে ইয়েস দিস হিলস আর নাও কভার্ড বাই সো মেনি ক্রপস। এবার দেখো এখানে আমরা, স্যার ওখানে ছকে ডু লেখা ছিল, ওইটার মানে কি? ডু মানে উপরেরটা যেটা সেটি আর কি, জাস্ট তার উপরের যেটা আছে সেটি, অথবা আগে যেটা ছিল সেই আগেরটাই ওখানে চলবে, এখনো চলছে সেটাতে। ডু মানে অ্যাজ ইট ইজ। সো এবার এখানে দেখো আমরা করেছি কি, যে এইগুলি ছিল ব্রেমারের তার যেই টোটাল বাংলাদেশকে ভাগ করেছিল তার 9টা গ্রুপে, সেই 9টা গ্রুপকে বললাম সে ওখানে ওই সময়টা কোন মেজর ক্রপিং প্যাটার্ন গুলি ছিল, এবং তার ওখানে সাজেশন ছিল যে সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। বাই দিস টাইম টোটাল দেশকে কিন্তু এখন আর সেই সয়েল ট্রাক দ্বারা কিন্তু ওখানে আর লিপিবদ্ধ নেই, এখন টোটাল বাংলাদেশকে কিন্তু 31 অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে, 30টা জোনে কিন্তু ভাগ করেছে। There are 30 agro-ecological zones of Bangladesh now. অর্থাৎ এই এরিয়াগুলিকে আরো স্পেসিফাই করে তাকে ওখানে ভাগ করে হয়েছে। উদ্দেশ্যটা কি, দেখা গেল যে ধরো একেবারে দিনাজপুরের কোনো পার্টিকুলার একটা এরিয়ার সয়েল, ওয়েদার এবং তার সোসিও ইকোনমিক এগুলির সাথে ধরো নোয়াখালীর পার্টিকুলার কোনো একটা এলাকার মিল আছে, বাট ওই দিনাজপুরের এরিয়ার একটা মেজর একটা টেকনোলজি আছে এবং এই টেকনোলজিটা খুব লাভজনক,
সো দ্যাট ওই টেকনোলজিটা যাতে ইজিলি, যেহেতু সয়েল, ওয়েদার এবং সোসিও ইকোনমিক কন্ডিশন সেম এজ নোয়াখালী, এই কারণে এটাকে ইজিলি আমরা নোয়াখালীর ওই পার্টিকুলার এরিয়াতে কিন্তু সেই টেকনোলজিটাকে ট্রান্সফার করতে পারি। এবং এই উদ্দেশ্যেই কিন্তু অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন করা। দেয়ার আর 30 অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন। সো বাংলাদেশ তোমাদেরকে বিভিন্ন সয়েল সায়েন্স থেকে এজ ওয়েল এজ অ্যাগ্রোনমি থেকে অন্য কোর্স থেকে সেটা পড়ানোর কথা। হোয়াট আর দ্যাট অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস অফ বাংলাদেশ। এবং মনে রাখবা এটা এখানে এসেও কিন্তু ওই ব্রেমারের মতোই এখানে এসেও কিন্তু তার সয়েল, ওয়েদার এবং সোসিও ইকোনমিক্স এই জিনিসটাকে তোমার কনসিডার করেই কিন্তু অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনগুলি করা হয়েছে। তো এখানে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওভারঅল বাংলাদেশের কিছু মেজর ক্রপিং প্যাটার্ন প্রেজেন্টলি অ্যাভেলেবল অর প্র্যাকটিসড বাই দ্য ফার্মার্স। এখানে যেমন ডাবল ক্রপ, ট্রিপল ক্রপ বা কোয়াড্রুপল ক্রপস এর প্যাটার্ন ওখানে আছে। এরকম 15-16টা প্যাটার্নের কথা উল্লেখ আছে। দেখো আমি ওখানে একসময় বলেছিলাম যে বোরো, ফেলো, টিয়ামন, এই যে 1 নম্বরে যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা হলো ম্যাক্সিমাম বাংলাদেশে কভার করা, সবচেয়ে হাইয়েস্ট এরিয়াতে অ্যাকোমোডেট করা যে প্যাটার্নটা, সেটা হলো বোরো, ফেলো, টিয়ামন। অর্থাৎ রবি সিজন বা বোরোর সিজনে আমরা ওখানে বোরো ধান করব, তারপরে খরিফ 1টা যেটা সেখানে ওখানে ফেলো থাকে, এবং খরিফ 2তে গিয়ে ওখানে আমন ধান করা হয়। এই এরিয়াটার জন্যই কিন্তু মেজর একটা ক্রপিং প্যাটার্ন কিন্তু ওখানে রিপ্লেস হয়েছে। সেটা হলো যে দেখো কোথায়, যে মাস্টার্ড, বোরো, টিয়াম, না এটা না, 4টা ক্রপ, 3টা ক্রপস ওখানে আসছে, মাস্টার্ড, বোরো, টিয়ামন এক্স্যাক্টলি। এই যে যেখানে আমরা যদি বোরোকে বলি, সেই ফেলো ওখানে না রেখে তোমার এই টিয়ামনের পরে বোরো থেকেই স্টার্ট হবে, এই কারণে মাস্টার্ডটা ফার্স্টে চলে আসছে। সিজনটা স্টার্ট হবে তোমার মাস্টার্ড থেকে, বোরো সিজন থেকে, এই কারণে মাস্টার্ড, বোরো, টিয়ামন এই 1 নাম্বার প্যাটার্নটাকে রিপ্লেস করা আছে যে মাস্টার্ড, বোরো, টিয়ামন এইরকম একটা প্যাটার্ন দ্বারা। এবং এই প্যাটার্নটা কিন্তু বাংলাদেশের মেজর এরিয়াতে কিন্তু এখন তোমার 1 নাম্বার প্যাটার্নটাকে রিপ্লেস করতেছে। যদি একে আমরা যাই ওখানে বোরো, ফেলো, টিয়ামন, এটা থেকে কিন্তু যদি 100% এরিয়া কভার হয় তাহলে ওখানে কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি হবে 200%। বাট যদি এটাকে রিপ্লেস করি আমরা মাস্টার্ড, বোরো, টিয়ামন, তাইলে কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি হয়ে যাবে 300%। অর্থাৎ ইউনিট এরিয়াতে আমরা 3 বার কিন্তু ওখানে ইউজ করতেছি। দেখো তাহলে এই প্যাটার্নটা যদি আমরা এক্সিকিউট করতে যাই, তাহলে এটার কিন্তু কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলি যদি তুমি ফুলফিল করো, তাহলেই মাত্র এই 4 নম্বর প্যাটার্নটা সাকসেসফুল হবে। সেই কন্ডিশনগুলি ওখানে শোনো। কারণ এখানে কৃষকের মেজর, এই প্যাটার্নটা 1 নম্বর প্যাটার্ন বলি বা 4 নম্বর প্যাটার্ন বলি, কৃষকের মেজর ক্রপ হলো এখানে বোরো। তার ওখানে ইরিগেশনের ফ্যাসিলিটিজ আছে এবং সে বোরো ধান ওখানে করবে, এটাকে সে স্যাক্রিফাইস করবে না। তাহলে এইটাকে কোনোভাবে যদি, এবং এটার জন্য আমরা বলি কি, তোমার ওই যে 15 ডিসেম্বর থেকে শুরু করে 15 জানুয়ারি এই যে সময়টা, এই সময়টা হলো তার অপটিমাম ট্রান্সপ্ল্যান্টিং টাইম। ট্রান্সপ্ল্যান্টিং টাইম বলছি কিন্তু। তো ট্রান্সপ্ল্যান্টিং টাইম হলে বোরো সিজনে প্রায় 40 থেকে 45 দিন বয়সের চারা লাগে, ধরো 1.5 মাস যদি লাগে। আমরা ডিসেম্বরের মাঝামাঝিও যদি যাই, তাহলে নভেম্বরের প্রথম থেকে কিন্তু এই জমিটার জন্য তোমার ওখানে আমার সিডবেড নিয়ে ওখানে মাঠে চলে যেতে হবে। তাহলে সিডবেড নভেম্বরের 15তে ওখানে গিয়ে যদি আমরা করি, তাহলেই মাত্র ডিসেম্বরের 15 থেকে আমরা এটা লাগাতে পারি। এখন তাহলে নভেম্বরের 15তে যদি ডিসেম্বরের 15তে আমরা একদম আর্লিতেও যদি ওখানে বোরোতে যাই, তাহলে তার আগে কিন্তু একটা ফসল আছে ওখানে, দেখো মাস্টার্ড, এবং মাস্টার্ডের আগে ফসলটা আছে কিন্তু আমন ধান। সো আমন ধান তো অনেক সময় নভেম্বর মাসে এসে হারভেস্ট করা হয়, জুলাই অগাস্ট মাসে আমন ধান লাগানোর জন্য আমরা ওখানে বলি। তো আমন ধানটা যদি জুলাই অগাস্টে লাগায় এবং সেটা যদি ওখানে নভেম্বর মাসের মাঝামাঝি এসে হারভেস্ট করি, এবং হারভেস্ট করার পর যদি ওখানে মাস্টার্ড ওখানে যায়, কারণ আমন ধান হারভেস্ট করেই সেই জমিতে সে পরের সেকেন্ড ক্রপ হিসেবে ওখানে মাস্টার্ড যাবে। এবং সেই মাস্টার্ড যদি তার দেখা যায় টরি 7 জাতীয় কোনো জাত, যেটা কৃষকের মাঝে সবচেয়ে বেশি প্রচলিত, সেটা টরি 7 লোকাল একটা জাত যেটা, অথবা ইমপ্রুভ টরি 7 আর একটা জাত আছে, এটা হোয়াট এভার ইট ইজ, এটার সময় নেয় প্রায় 100 দিন। 100 দিন মানে কত, 3 মাসের উপরে। তো নভেম্বরের মাঝামাঝি থেকে যদি আমরা ওখানে যাই, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তো এই জমিটা আমার এই আমন মাস্টার দ্বারা অকুপাই করা থাকে। এবং ফেব্রুয়ারির মাঝামাঝির পরে যদি ওখানে আমরা বোরো ধান লাগাই, তাহলে বোরো বলা আছে যে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15-র পরে প্রতিদিন ডিলের জন্য তার কিছু পরিমাণে ইল তোমাকে ওখানে স্যাক্রিফাইস করতে হবে। সো ফার্মার উইল নট অ্যাকসেপ্ট ইউর দিস টেকনোলজি।
যে আমন ধান আমি ধরো একটা ভালো একটা জাত দিয়ে ধরো BR11 অথবা লেটের যে ভ্যারাইটি গুলি আছে আমনের সেই রকম কোন একটা ভালো জাত দিয়ে আমি ওখানে করলাম আমন, ধরো বৃধান 62 বা অন্য আরো জাত দিয়ে ওখানে করলাম, এবং করার পর সেটা নভেম্বর মাসের মাঝামাঝি গিয়ে হারভেস্ট করলাম। হারভেস্ট করার পর ওখানে আমি টরি 7 দিয়ে মাস্টার্ড গেলাম, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হারভেস্ট করলাম। হারভেস্ট করে তারপরে ওখানে ধরো বৃধান 29 বা এইটারই সাবস্টিটিউট 89 এখন যে জাত আছে সেই রকম জাত দিয়ে আমি ওখানে গেলাম। তাহলে তো ওখানে বড় থেকে সে ম্যাক্সিমাম রিটার্ন ওখানে পাবে না, কারণ ওই বড়টা তখন হয়ে যাবে ব্রাউস, না আউশ না বড়। কারণ আউশ ধান লাগাতে বলে মার্চ মাসে, তো আমি যদি ফেব্রুয়ারি মাসে লাগাই এটা কি হবে, এটা বড় হবে না আউশ হবে না। এই কারণে অনেকে মজা করে ইদানিং অনেকে একদম কাগজে পত্র এটাকে লিখে যে এটা আউশ, না আউশ না বড়। তো এই কারণে আউশের ফলন হয় সবচেয়ে কম আর বড় ফলন হয় সবচেয়ে বেশি, তাই এইটার ফলন আমরা পাবো মাঝামাঝি। এই সমস্যাগুলি যাতে না হয়, ম্যাক্সিমাম রিটার্নটা যাতে ওখানে আসতে পারি, সেই কারণে যখন আমি বড় ফেলো টিয়ামন এই প্যাটার্নটাকে রিপ্লেস করতে যাব মাস্টার্ড বড় টিয়ামন দ্বারা, তখন আমার স্টার্ট করতে হবে সেই টিয়ামন থেকে। টিয়ামনের যেই ভ্যারাইটিটা দিব সেটা একটা শর্ট ডিউরেশন ভ্যারাইটি দিতে হবে। অনেকগুলি শর্ট ডিউরেশন ভ্যারাইটি আছে, যেমন বললাম বৃধান 62, অন্য যেটা তুমি BR11 যদি লাগাও সেটা সময় নিবে তোমার প্রায় 140-150 দিন, আর ধান 62 যদি নাও এটা সময় নিবে 110 দিন। তোমার বিনা ধান 7 একটা ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটা যদি নাও সে সময় নিবে তোমার 110 থেকে 115 দিন। ধান 33 একটা ভ্যারাইটি আছে, সেটা যদি নাও সে সময় নিবে তোমার 15 থেকে 20 দিন। সো এই জাতীয় একটা শর্ট ডিউরেশনের ভ্যারাইটি আমরা লাগাবো, এবং অবশ্যই সেই ভ্যারাইটিটা মানে তোমার নভেম্বর মাসের ফার্স্ট উইক অর্থাৎ অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই সেটাকে আমরা হারভেস্ট করে নিয়ে আসবো। হারভেস্ট করে নিয়ে আসার পর আমাদের সেকেন্ড ক্রপ কি মাস্টার্ড। অবশ্যই তোমার নভেম্বরের ফার্স্ট উইকে তোমার ওখানে মাস্টার্ড যেতে হবে, এবং সেই মাস্টার্ড কোনটা, টরি 7 নিয়ে না, উচ্চ ফলনশীল মাস্টার্ডের জাত আছে বাড়ি সরিষা 14 অথবা বাড়ি সরিষা 15 অথবা আরো কতগুলি জাত ওখানে তাদের রিলিজ করা আছে। সেই জাতগুলিতে সময় নেয় কত, 70 থেকে 75 দিন। সো যেখানে আমাদের টরি 7 নিতে 100 দিন, সেখানে এটা সময় নেবে তোমার 70 থেকে 75 দিন। সো 75 দিনও যদি আমরা ধরি তাহলে কত, 2.5 মাস। তুমি যদি নভেম্বরের ফার্স্ট উইকে ওখানে চলে যাও, তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির 15তেই কিন্তু তুমি সেই মাস্টার্ডকে হারভেস্ট করতে পারবা। এবং আমরা বড় ধান লাগানোর জন্য বলি যে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15। সো তুমি জানুয়ারির 15-এর মধ্যে একদম অপটিমাম সময়ের মধ্যেই কিন্তু ওখানে বড় ধান লাগাতে পারতেছো। এইভাবে তুমি যদি যাও, অর্থাৎ ইউ হ্যাভ টু চুজ দ্য শর্ট ডিউরেশন অফ টিয়ামন রাইস এজ ওয়েল এজ মাস্টার্ড। এই দুইটা ভ্যারাইটি শর্ট ডিউরেশনের নিলে আমি বলেও দিলাম তোমাদেরকে টিয়ামন রাইসের কোন কোন শর্ট ডিউরেশন ভ্যারাইটি গুলি আছে এবং মাস্টার্ডের কোন শর্ট ডিউরেশন ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটি গুলি যদি সে ওখানে নেয় তাহলেই কিন্তু তার ওখান থেকে ম্যাক্সিমাম রিটার্ন ওখানে পাবে, এবং তার ক্রপিং ইন্টেন্সিটি ওখানে হয়ে যাবে প্রায় 300% উইথ হাই মনিটারি অ্যাডভান্টেজ। এই ধরনের আরো কিছু ওখানে দেখো প্রফিটেবল প্যাটার্ন আছে। এবং এখানে এসে ধরো তোমার ওখানে ইন্টারক্রপের প্রশ্ন আসতে পারে, যে আমরা যদি ইন্টারক্রপ ওখানে যাই তাহলে ইন্টারক্রপটা আমরা প্যাটার্নে দেখাবো কিভাবে। ইন্টারক্রপটা প্যাটার্নে দেখাবো, ধরো এখানে সুগার কেনের সাথে একটা পটেটো ইন্টারক্রপ করা হয়েছে, সেইটা একটা ক্রপের প্যাটার্ন ওখানে বলছিলাম যে সুগার কেন ইন্টারক্রপ করলে সুগার কেনের সাথে তুমি সুগার কেন প্লাস পটেটো ইন্টারক্রপিং দিতে পারো। ধরো তুমি সেটা করলা না, তুমি হুইটের সাথে চিকপি ইন্টারক্রপ করবা অথবা মিক্সড ক্রপ করবা, তাহলে এই জায়গায় তুমি লিখতে হবে যে হুইট প্লাস চিকপি, তারপরে দিবা ড্যাশ টিয়াউস। এই যে তুমি যদি 8 নম্বর যে প্যাটার্নটা আমি দেখাচ্ছি সেই প্যাটার্নটাতে তুমি যদি ইন্টারক্রপ করো হুইটের সাথে, তাহলে এখানে লিখতে হবে যে হুইট প্লাস চিকপি ড্যাশ টিয়াউস ড্যাশ টিয়ামন। তাহলে ওই মিক্সড ক্রপ অথবা ইন্টারক্রপটা সেটা ওই একটা ক্রপ হিসাবেই সেখানে চলে আসবে, এবং ক্রপিং প্যাটার্নে দেখাতে চাইলে সেটাকে সেইভাবে দেখাতে হবে। এবং এরকম করে দেখো তোমার 4টা ক্রপের প্যাটার্ন আছে, দেখো ওখানে মাস্টার্ড মুংবিন অথবা বোরো যেটাই তুমি ওখানে যাও, এই দুইটা ওখানে দেওয়ার কোনো দরকার নেই, একটা দিতে হবে। ধরো মাস্টার্ড মুংবিন টিয়াউস টিয়ামন 4টা ক্রপের প্যাটার্ন, অথবা পটেটো বোরো টিয়াউস টিয়ামন প্যাটার্ন,
লেন্টিল, মুং বিন, জুট, টিয়ামন প্যাটার্ন। ভেজিটেবলস এর যে কোনো ভেজিটেবলস ওখানে একটা দিতে পারো, সেটা অনিয়ন, জুট, টিয়ামন প্যাটার্ন। এইরকম দিয়ে ওই একটা প্যাটার্ন যেটা ওখানে বলছিলাম সুগার কেনের যেমন একটা ক্রপের প্যাটার্ন হয়, একইভাবে বোরো রাইসের একটা প্যাটার্ন, হাওর এলাকাটা যেটা সেটা কি এই প্যাটার্ন একটা বিশাল এলাকা ওখানে আছে, এবং এই কারণে এটাও কিন্তু বাংলাদেশের একটা মেজর প্যাটার্ন, বোরো ফেলো ফেলো। তো এইভাবে এখান থেকে তোমাদের পরীক্ষাতে আমি দিতে পারি যে 4টা 5টা বা 7টা ইম্পর্টেন্ট ক্রপিং প্যাটার্ন ওখানে হাইলাইট করা, ওখানে লেখা তোমাদের কোন কোন ক্রপিং প্যাটার্ন, অথবা 4 ক্রপের যে কোনো একটা ক্রপিং প্যাটার্ন ফলো করো, এক্সাম্পল দাও, এবং এই 4 ক্রপের ক্রপিং প্যাটার্ন ফলো করতে গেলে কি কি কন্ডিশন গুলি ওখানে ফলো করতে হবে সেই জিনিসগুলি লেখো। অথবা আসতে পারে যে বোরো ফেলোটি এমন ইজ এ কমন এন্ড মেজর ক্রপিং প্যাটার্ন অফ বাংলাদেশ, হাউ ইউ ক্যান ইমপ্রুভ দিস ক্রপিং প্যাটার্ন বাই ইনক্লুশন অফ মোর ক্রপস and what are the condition for inclusion of that crops। এইরকম দিয়ে কোনো প্রশ্ন থাকলে ওই যে যেই কথাগুলি বললাম ওখানে এটাকে তুমি মাস্টার্ড, বোরো, টিয়ামন করতে পারো, এবং মাস্টার্ড এবং টিয়ামনের ভ্যারাইটি গুলি যেগুলি সেই ভ্যারাইটি গুলি তোমার মাথায় ওখানে রাখতে হবে। সেইভাবে দিয়ে তুমি সেই প্যাটার্ন গুলিকে ইমপ্রুভ ওখানে করতে পারো। তো এইবার দেখেন 4 ক্রপ ক্রপিং প্যাটার্ন যেটা ওই যে আমরা ওখানে বলছি তোমাকে, যেটা বললাম ওখানে 4 নম্বরের এখানে বলছি যে শর্ট ডিউরেশন আমন্ড রাইস ভ্যারাইটির কথা আমরা বলতে পারি আবারও, যেমন ব্রিদান 62, বিনাদান 7, ব্রিদান 33, এই জাতীয়। শেষের দিকে তো আরো কিছু ভ্যারাইটি ওখানে বের করা হয়েছে, সেই ভ্যারাইটি গুলি শর্ট ডিউরেশন ভ্যারাইটি দিতে পারো। তারপরে মাস্টার্ড অর পটেটো, এই পটেটো যদি হয় 120 দিনের পটেটো না, অনেক পটেটো দেখা যায় তোমার ওই যে 80 বা 90 দিনে একদম আর্লি বাজারে ছোট ছোট পটেটো, যেটা টেবিল পারপাসের জন্য যেটা করা হয়, নট সিড পারপাস, সারা বছর স্টোরেজের জন্য না। বাজারে দেখতে একদম ছোট ছোট ইমেচিওর পটেটো অনেক সময় এসে যায়। সো যদি এই প্যাটার্নে তুমি পটেটো দিতে চাও তাহলে তোমার ওখানে বলে দিতে হবে যে টেবিল পারপাস, শর্ট ডিউরেশন টেবিল পারপাস অর আর্লি মার্কেট, এই কথাটা ওখানে বলে দেওয়ার জন্য, সো দ্যাট ইউ ক্যান হারভেস্ট দিস বাই 80 to 85 days। অথবা মাস্টার যদি দিতে চাও তাহলে বাড়ি সরিষা 14, অথবা বাড়ি সরিষা 15, অথবা শেষের দিকের যে জাতগুলি বের করা হয়েছে সব কয়টা জাতে কিন্তু এরকম 70 থেকে 75 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। তারপরে তুমি ওখানে মুংবিনটা অবশ্যই খরিফ 1-এ আসবে। খরিফ 2-তে গেলে যেমন এক্সেসিভ রেইনফলে সেটাকে সমস্যা করবে, আর রবিতে যদি যায় তাহলে তো বলছো ফটোসেনসিটিভিটিতে ওখানে তোমার সমস্যা করবে। শর্ট ডিউরেশন আউশ তুমি দিতে পারো ওখানে। পারিজা একটা জাত আছে, অনেক এলাকাতে দেখবা চাষবাস হয়, 60 থেকে 70 ডেজের মধ্যে সেটাকে হারভেস্ট করা হয়। আমাদের অন্য আউশ ধানগুলি যেগুলি আছে সেগুলি প্রায় 100 দিন, 100 বা 105, 110 দিন লেগে যায়। বাট এই পারিজা যে জাতটা আছে সেটা কিন্তু 60 থেকে 70 ডেজের মধ্যে হারভেস্ট করা যায়। এইরকম জাত তুমি ওখানে দিতে পারো। তাহলে এই জাতীয় যেই সিজনটাতে তুমি ওই পার্টিকুলার ক্রপটা ওখানে অ্যাপ্লাই করবা, যখন ক্রপের সংখ্যা বেড়ে যাবে তখন এই ভ্যারাইটিটার নাম ওখানে উল্লেখ করে দিতে হবে যে এই ভ্যারাইটিটা দিলেই মাত্র এটা সাকসেসফুল হবে। বুঝি নাই? মুগবিনের জি স্যার, মুগবিনের শর্ট ডিউরেশন ভ্যারাইটি কি কি? মুগবিনের শর্ট ডিউরেশন ভ্যারাইটি যেমন ওই যে বাড়িমুখ 6 আছে, বাড়িমুখ 5, বাড়িমুখ 6, এগুলি খুব বেশি ইউজ হয় এখন খরিফ 1-এর জন্য। বাড়িমুখ 5, বাড়িমুখ 6, এটা তোমার 60 থেকে 65 দিনের মতো সময় নেবে। সো এইভাবে তুমি তোমার যখন বেশি সংখ্যক ক্রপ ওখানে তুমি প্যাটার্নের মধ্যে অ্যাকোমোডেট করতে যাবা তখন কিন্তু তোমার ওই শর্ট ডিউরেশন ভ্যারাইটি গুলো ওখানে ই করতে হবে। আবার ওই যে ওই কথাটা বললাম, একটা ক্রপ যদি কৃষকের জন্য ওখানে কোনো একটা ক্রপ একদম মেজর ক্রপ হয়, যে এই ক্রপটাকে কৃষক স্যাক্রিফাইস করবে না, সেটাকে তার এজ ইট ডিউরেশনটা যেটা সেটা এজ ইট ইজ রেখে এটার আশপাশে যে ক্রপ গুলিকে যাবা সেই ক্রপ গুলিকে তুমি ওখানে চয়েসটা দিবা। এটার জন্য ধরো আমার সে ওখানে ব্রিদান 29 করলো, ব্রিদান 29 এর জন্য সময় লাগে তার 160 দিন। অবশ্যই ব্রিদান 89 এখন যেটা করেছে সেটা প্রায় 10 দিনের মতো সময় ওখান থেকে, 10-15 দিনের মতো সময় ওখান থেকে কম আসে, সমান ফলন দেয় সে। তাহলে সেই ফলনটা দিয়ে তুমি যদি ওখানে যাও তুমি বলতে পারো যে ব্রিদান 29 কে তুমি ব্রিদান 89 দ্বারা রিপ্লেস করো, ওখানে 10 থেকে 15 দিন সময় তুমি ওখানে কম লাগবে, এবং তার ফলনটা প্রায় এক সমানে 7 থেকে 8 টনের মতো এভারেজ ফলন তুমি পাবো। বাট তুমি যদি ওখান থেকে আরো সময় কমাতে যাও তাহলে সেই অবস্থায় তুমি আরো শর্ট ডিউরেশন ভ্যারাইটি ওখানে বোরোর ভ্যারাইটি আছে। ধরো ওই যে আমরা যেটা বাংলা মতে বলছি ব্রিদান 50, ব্রিদান 50 দিলে 140 থেকে 145 দিনের মধ্যেই বা ম্যাক্সিমাম 150 দিনের মধ্যে তুমি হারভেস্ট করতে পারো। তাহলে সেই ভ্যারাইটি ওখানে তুমি দিতে পারো। তো এইভাবে তোমার ওখানে একদম কনফাইন করে দিতে হবে যদি হায়ার নাম্বার অফ ক্রপস যদি তুমি প্যাটার্ন ওখানে উল্লেখ করতে চাও।
তাহলে এই জিনিসগুলি কিন্তু আমার টোটাল ক্রপিং প্যাটার্ন যেই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার মধ্যে আমার জানানোর কথা ছিল তোমাদেরকে। এবার তোমাদের যদি পার্টিকুলার কারো কোনো প্রশ্ন থাকে সেটা একবার বলতে পারো। স্যার 11 নম্বর যে ক্রপিং প্যাটার্নটা দেখাইলেন মাস্টার্ড, বোরো, টিয়াউস, টিয়ামন, তো সেক্ষেত্রে যদি আমি বোরোটাতে কোনো স্যাক্রিফাইস না করি তাহলে বাকি তিনটা ক্রপের মধ্যে আচ্ছা আসলে আসো এবার, তাহলে প্যাটার্নটা কি মাস্টার্ড, বোরো, টিয়াউস, টিয়ামন, তাই না? আচ্ছা জি স্যার। এবার আসো মাস্টার্ড। তুমি যদি কাগজ কলম নিয়ে বসো, মাস্টার্ড আমি দিব ওই যে যেটা বললাম বাড়ি সরিষা 14 বা 15, বাড়ি সরিষা 14 বা 15 দিয়ে আমি ওখানে আমার সময় তার জন্য ধরলাম আমি 70 দিন। তারপরে আসলো বোরো। এই বোরো অবশ্যই এখানে 29 আমরা যাব না, যখন 4টা ক্রপ আসবে এবং বোরোর যে সমান ফলন 29 এর সাথে দিবে বললাম 89, সো তুমি ওখানে ব্রিদান 89 দিবা। সো ব্রিদান 89 দিলে কিন্তু তুমি 150 দিনে সেটাকে হারভেস্ট করতে পারো। তারপরে যদি টিয়াউস আসে, এই টিয়াউসটার জন্য কিন্তু তোমার যেখানে 3টা রাইস ওখানে যাবে, বোরো, টিয়াউস, টিয়ামন, তিনটা রাইস সাধারণত প্যাটার্নে দেওয়া ঠিক না। তারপরে যদি তুমি ওখানে দিতে চাও, অবশ্যই এখানে টিয়াউসের জন্য ওখানে ওই যে পারিজা যে জাতটা আছে সেই জাতটাকে তোমার চয়েস করতে হবে। আর এখানে টিয়ামনের মধ্যে গিয়ে তুমি ওখানে ওই যে তোমার যেগুলি বললাম যে ব্রিদান 62 অথবা বিনাদান 7, এই জিনিসগুলি দিতে হবে। তাইলে দেখো প্রথম দিকের তুমি মাস্টার্ডের জন্য যদি 70 দিনের জন্য ধরো, তারপরে বোরোর জন্য যদি তুমি 150 দিন ধরো, তারপরে যদি তোমার টিয়াউসের জন্য 65 থেকে 70 ডেজ ধরো, তারপরে যে যদি তুমি ওখানে টিয়ামনের জন্য তোমার 115 দিন ধরো, তাহলে দেখো টোটাল কত আসে। যোগ করো। আমরা কি করলাম ওখানে আমি দেখি করে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, আমরা মাস্টার্ড ধরলাম 70 দিন, যোগ এখানে যদি আমরা বোরোতে ওই যে বললাম 365 ডেজ, যেটা সেই 365 ডেজ কে তুমি একেবারে কনফাইন থাকতে পারবে না। এই কারণেই আমরা ক্রপিং প্যাটার্ন বলতে প্রায় গিয়ে 405 দিনের মতো হয়েছে না, 395 দিন হয় আমার। 395। ওই তো সেই অবস্থায় তোমার যেটা 70 থেকে 75 দিন যেটা বলছিলাম, সেখানে তোমার ওখানে দেখা যায় 65 থেকে 70 ডেজ এর মধ্যে তোমার ওখানে চলে আসবে পারিজাটা। সেই পারিজাটা তুমি 65 ডেজ ওখানে আরো ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে হারভেস্ট করবা। ইভেন তোমার সরিষা যেটা আসবে একটু শেটারিং এর দিকে বেশি গেলে 70-75 এর দিকে গেলে তার শেটারিং হয়ে যাবে। সো তুমি তাকে 65 থেকে 70 দিনের মধ্যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে হারভেস্ট করে ফেলবা। জি স্যার। একটু 3টা রাইস দিয়ে তার সাথে আরেকটা মাস্টার্ড দিতে গেলে একটু কিন্তু টাইট প্রোগ্রামে পড়ে চলে যাবে। এবং এই ধরনের প্যাটার্নের জন্যই বলছি ইন এ ক্রপিং ইয়ার যে 365 দিনেই তুমি কনফাইন থাকতে পারবা না, 10-15 দিন তোমার প্লাস মাইনাস হয়ে যেতে পারে। এবং ইট ইজ নট ওয়াইজ টু অ্যাকোমোডেট 3 রাইস ক্রপস ইন এ ক্রপিং প্যাটার্ন। এবং যদি তুমি 3টা ক্রপ যাও ওখানে, সেখানে অবশ্যই আর একটা ক্রপ মাস্টার না দিয়ে তুমি ওই যে কোনো একটা পার্টিকুলার সিজনে ওখানে আইদার জিএম গ্রিন ম্যানুরিং দিবা, অথবা ওখানে মানে মুগবিন দিবা, যেটা তোমার সয়েলটাকে টু সাম এক্সটেন্ট এনরিচ করবে। আদারওয়াইজ সবাই কিন্তু একজস্টিক ক্রপ হয়ে যায়, তোমার ফসলকে, তোমার সয়েলকে, সেই ফার্টিলিটিকে অনেক ডিটেরিয়েট করে দিবে এই ধরনের প্যাটার্ন। আর কারো কোনো প্রশ্ন? স্যার, বোরো, ফ্যালো এটা কি সিঙ্গেল ক্রপিং প্যাটার্নের এক্সাম্পল? আমরা এখানে কিন্তু সিঙ্গেল ক্রপিং প্যাটার্নের এক্সাম্পল না, এখানে কিন্তু 3টা ক্রপেরই এক্সাম্পল। আমি তোমাদের বলেছিলাম কোনো একটা ক্রপ করতে যদি 365 দিন লেগে যায়, যেমন সেটা হলো মাস্টার্ড আর কি বলে সুগারকেন, এটাকে আমরা একদম ট্রু সেন্সে সিঙ্গেল ক্রপের প্যাটার্ন বলবো। বাট বোরো, ফেলো এটা বোরোর জন্য কিন্তু 365 দিন লাগে না, বোরোর জন্য তার ওই যে 150 থেকে 160 দিনই লাগে। বাট বাকি সিজন গুলিতে যেগুলি, সেইগুলিতে কোনো ক্রপ করা যাচ্ছে না বিধায় তাকে আমরা খালি রেখে দিচ্ছি। এই কারণে ওখানে বলি যে বোরো, ফেলো ইটস অ্যান এক্সাম্পল অফ 3 ক্রপস প্যাটার্ন, বাট প্র্যাকটিক্যালি উই আর গ্রোয়িং দেয়ার অনলি এ সিঙ্গেল ক্রপ। যদি আমাদের এখানে পানির কারণে করতে পারতেছি না, যদি পানির মধ্যে হয়, ধরো কলমি শাক পানিতে হয়, সো আমরা যদি ওখানে ফ্লোটিং সিড করে তো এখন অনেক কিছু করা যায়। ফ্লোটিং সিড বেড করলা তুমি ওখানে, তাইলে ওখানে ওই যে ফেলোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার অন্য আরেকটা ফসল দেওয়ার সুযোগ আছে।
সেই কারণে ওখানে তুমি শুধু বোরো দিলে একটা প্যাটার্ন হতো, বাট এখানে বোরো ফেলো ফেলো রাখার উদ্দেশ্য ইটস অ্যান এক্সাম্পল অফ 3 crop pattern, but only 1 crop is growing there because other 2 crops are remain fallow due to that specific adverse situation of the land. আসাদুল্লাহ তো গাড়ি চালাই দিলে মনে হলো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো অথবা মিউট করো। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন আমাদের নাই আজকে, আছে কারো প্রশ্ন? আমরা সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই, তাইলে তোমাদের এই 4 to ফার্মিং সিস্টেমের একটু মিউট করো। আসাদুল্লাহ রেজিস্ট্রেশন নাম্বার 07392, মিউট করো। আমি করে দিলাম, তাকে বললাম কতক্ষণ, সে করলো না, এবার আমি করে দিলাম, ইটস ওকে। সো আমরা যদি এবার যেই কথাটা বলতেছিলাম যে তোমার ফার্মিং সিস্টেম এগ্রো 451 যে কোর্সটা ছিল, দিস ইজ দ্য লাস্ট কোর্স অফ অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট, এবং সেই কোর্সের আমি প্রথম তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য এসেছি, এবং আমার জন্য নির্ধারিত যে 5টা ক্লাস ছিল সেই 5টা ক্লাস টাইমলি আমি ওখানে শেষ করেছি। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই টুডেস ক্লাস। এন্ড মাস্টার্সে যদি কেউ আর এগ্রোনমিতে ভর্তি হও তাহলে তাদের সাথে হয়তো আমার আর দেখা হবে ক্লাস নিতে আর কি, থিওরি ক্লাসের সাথে। আর অন্য সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ জানাচ্ছি। আর তোমাদের বৃহস্পতিবারের যে ক্লাসটা ফজলুল করিম স্যার নেওয়ার কথা, কিন্তু স্যার কোনো একটা পার্টিকুলার ওনার অসুবিধার কারণে উনি বৃহস্পতিবারের ক্লাসটা তোমাদের নিবেন না, সেটা রোববার থেকে শুরু করবেন উনি ক্লাস তোমাদের, এই ঘোষণাটা তোমাদের দিতে বলবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো যাতে সুস্থ থাকি, এবং তোমাদের জন্য আমার দোয়া থাকলো। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।